দর্শক স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ এপিসোডে। আজ আমরা কথা বলবো ঢাকার রাজনীতিতে জামাতের ভোটের কৌশল নিয়ে। তো মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আবু সাদিক কায়েম যে জুলাই গণ অভ্যুত্থানের নেপথ্যের কারিগর তা আবারও সামনে এলো সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রচারিত প্রতিবেদনে, যেখানে তারা জুলাই আগস্টে সংঘটিত ঘটনার বিবরণদাতা হিসেবে যে কয়েকটি চরিত্র বেছে নিয়েছে তার প্রধানতম চরিত্র হিসেবে উঠে এসেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক। খেয়াল করলে দেখবেন, সাদিক যখন জুলাই ইতিহাস বর্ণনা করছিল তখন মনে হচ্ছিল প্রতিটি ঘটনার সাথেই সে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। হয়তো সাদিককে এজন্যই এমন একটি ঝড় তোলা প্রতিবেদনে তুলে ধরেছেন আল জাজিরার সাংবাদিকরা। সাদিক কায়েম এই মুহূর্তে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সবচেয়ে জনপ্রিয় মুখগুলোর একটি। নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, এভাবে নাম ধরে ধরে বললে দেখা যাবে জুলাইয়ে সাদিক কায়েমের সহযোদ্ধারা প্রত্যেকেই হয় উপদেষ্টা নয়তো জাতীয় নেতা। তারা প্রত্যেকেই আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এটি শতভাগ নিশ্চিত। কিন্তু সাদিক কায়েম এদের সবার চেয়ে যোগ্যতা, সততা, দক্ষতা, নিষ্ঠার দিক দিয়ে এগিয়ে থাকলেও সে জাতীয় নেতা হয়ে ওঠেনি। এই কথাটা শুনলে হয়তো খারাপ লাগবে, কিন্তু বাস্তবতা এটাই। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন জুলাইয়ের অন্য সব চরিত্রের মতো সাদিক কায়েমেরও উচিত ছিল কেবল জুলাইয়ের নেতা হিসেবেই সামনে থাকা। সে সময় শিবিরের একটি ইউনিট ঢাবি শাখার সভাপতি হিসেবে আত্মপ্রকাশ না করে তিনি যদি উপদেষ্টা হিসেবে ইউনিসের ক্যাবিনেটে আসতেন, তাহলে এই সরকার যেমন একজন সঠিক ডিসিশন মেকার পেত, সাথে জামায়াতে ইসলামী পেত তাদের বিশ্বস্ত এক বন্ধু। এখন ইউনুস ক্যাবিনেটে বিএনপি পন্থী, এনসিপি পন্থী উপদেষ্টা থাকলেও জামাতপন্থী একজন উপদেষ্টা নেই যিনি জামাতের পক্ষ হয়ে সেখানে কাজ করবেন। ফলে সরকারি অনেক সিদ্ধান্তই আসছে যা জামাতের রাজনীতির বিপক্ষে জনমত তৈরিতে সহায়তা করছে। উদাহরণ দিলে বিষয়টি বুঝতে সুবিধা হবে। যেমন সম্প্রতি সরকারের এক গেজেটে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় জামাতের বিরুদ্ধে যুদ্ধ করাকে বোঝানো হয়েছে। তো সাদিক কায়েম যদি সরকারে থাকতেন তাহলে এমন দুঃসাহস হয়তো সরকার দেখাতেই পারত না। সাদিক ভেটো দিতেন কিংবা এটি ঠেকিয়ে দিতে পারতেন, কিন্তু জামাতের পক্ষে যেহেতু কথা বলার কেউ নেই, ফলে এই সিদ্ধান্ত কোনো বাধা ছাড়াই পাশ হয়ে গেছে। শেখ হাসিনার পলায়নের পর ৮ আগস্ট অন্য সব উপদেষ্টাদের সাথে সাদিককেও উপদেষ্টা হওয়ার প্রস্তাব কিন্তু দেয়া হয়েছিল, বাট মুরব্বী সংগঠনের সিদ্ধান্তে সেখানে তিনি যাননি, শিবির হিসেবেই থেকেছেন। এই সিদ্ধান্ত যে খুব একটা সঠিক ছিল না তা কিন্তু এখন বেশ স্পষ্ট, এবং জামাত শিবিরের অনেকেই তা স্বীকারও করছেন। তো এখন শোনা যাচ্ছে সাদিক কায়েম নাকি ডাকসুর ভিপি পদে লড়বেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী হতে পারেন বাকশাসের আব্দুল কাদের, ছাত্র ফেডারেশনের উমামা কিংবা ছাত্র দলের সাহসচন্দ্র রায়। অথচ সাদিক কায়েম এদের সবার চেয়ে অনেক 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 উপরের মানুষ, সেটা হোক যোগ্যতা, দক্ষতা কিংবা অন্য যে কোনো মাপকাঠিতে। চিন্তা করেন, উপদেষ্টা হয়ে যখন সাদিক কায়েমের ছোট ভাই কিংবা বন্ধুরা কোন বিশ্ববিদ্যালয়ে কোন ভিসি বসবে সেটা ঠিক করে দিচ্ছেন, তখন সাদিক হবেন একটা বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি। অভিভাবকও নন, কিন্তু তাও তার সেখানে ইলেকশন করে জিতে আসতে হবে। তার বন্ধুরা যখন জাতীয় নেতা, তখন সাদিক এখনো ছাত্র নেতা হিসেবেই রয়ে গেলেন। আচ্ছা, শিবিরের কি নেতৃত্বে অভাব? তাদের সাংগঠনিক কাঠামোটাই তো এমন যে ইউনিয়নের একজন নেতাকে নিয়ে এসেও যদি সেন্ট্রালে বসায় দেওয়া হয় তাও সে পুরো সংগঠনটা চালাতে পারবে, কারণ তাদের সাংগঠনিক সিস্টেমটাই সেভাবে গড়ে উঠেছে। এখানে আনুগত্য আছে, এখানে নির্দেশনা মানার যে প্রবণতা সেটি রয়েছে। সেখানে সাদিক কায়েমকে শিবিরের লাগবেই। শেখ হাসিনার পতনের পর সাদিককে ঢাবি শিবিরের সভাপতি কিংবা কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক না বানিয়ে তাকে উপদেষ্টা বানানো যেত না? আচ্ছা, সেটা না হয়নি, বা তখনকার প্রেক্ষাপট ভিন্ন ছিল, কিন্তু এখনও কেন সাদিককে ছাত্রনেতা হিসেবেই রাখতে হবে কিংবা ডাকসুর ভিপি পদে লড়তে হবে? তাকে ছাত্রনেতার গণ্ডি থেকে বের করে জননেতা বানানো যায় না? জামাতের ঢাকা কেন্দ্রিক রাজনীতির যে সংকট, সেখানে তাকে কাজে লাগানো যায় না? মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার কোনো একটি আসন থেকে সাদিক কায়েমকে মনোনয়ন দেয়া যায় না? দেখেন, সাদিক কায়েমকে এখন সবাই চেনে। ঢাকার ভোটার, বিশেষ করে ঢাকার তরুণ তরুণীরা সাদিক কায়েমকে এক নামে চেনে। তো সাদিক যদি ঢাকার একটি আসন থেকে ইলেকশন করেন তাহলে অন্য সবার চেয়ে তার জিতে আসার সম্ভাবনা বেশি।
বিএনপি বা আওয়ামী লীগের ঢাকা কেন্দ্রিক নির্বাচনী রাজনীতিতে যে আধিপত্য জামাতের, সেটি এখনো তৈরি হয়নি, এটা মানতেই হবে। ঢাকায় শুধু ডাক্তার শফিকুর রহমানের আসন ছাড়া, মানে ঢাকা 15 আসন ছাড়া আর কোথাও তেমন কোনো শক্তিশালী জাতীয় ফিগার নেই, সেলিব্রিটি নেই, একজনও নেই। জামাতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বেশ পরিচিত হলেও তিনি আবার প্রার্থী হয়েছেন পটুয়াখালীর বাউফলে। তো ঢাকা 15 ছাড়া ঢাকার ভেতরের অন্য আরও 19টি আসন কি জামাতের লাগবে না? জামাত যদি আগামী ইলেকশনে সাদিক কায়েমকে কোনো একটি আসনে প্রার্থী করে, তাহলে সে একদিকে যেমন জামাতের মুরব্বীদের ভোট পাবে, অন্যদিকে প্রায় 40% তরুণ তরুণী ভোটারদেরও ভোট পাবে। জুলাইয়ের নেতা হিসেবে সাদিকের পরিচিতি তাকে ভোটে জেতাতে অনেক 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 বেশি এগিয়ে রাখবে। কে জানে, জামাতের হিসাবের বাইরে গিয়ে ঢাকার একটি আসন হয়তো উপহার দিতে পারবেন সাদিক কায়েম। জামাত এই জায়গাটায় সম্ভবত একটা চমক দেখাতে পারে, এজন্য এখনও ঢাকার একটি আসনে প্রার্থী দেয়নি। ভোটের রাজনীতির কৌশল হিসেবে জামাত এবার শিবির থেকে জুলাইয়ের আরও কিছু পরিচিত নেতাকে ঢাকা কেন্দ্রিক রাজনীতিতে যুক্ত করতে পারে। এর মধ্যে অন্যতম একজন হতে পারেন সময়ের আলোচিত বুদ্ধিজীবী অধ্যাপক মির্জা গালিব। মির্জা গালিব একজন এলিট আমেরিকার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তরুণ সমাজে তারও গ্রহণযোগ্যতা কম নয়। ঢাকার একটি বিশাল জনগোষ্ঠী তার ভক্ত, তার ভিডিও দেখেন, তার কথা শোনেন, তার মেধার প্রশংসা করেন। তো এই গালিবকে দেশে এনে যদি ঢাকায় একটি আসনে দাঁড় করায় জামাত, তাহলে সেই আসনে দাঁড়িপাল্লার জিতে আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর আসেন শিবির থেকে দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাকে চমক হিসেবে সামনে আনতে পারে জামাতে ইসলামী। আপনি চিন্তা করতে পারবেন না এই জেনজি সিবগাকে কি পরিমাণ ভোট দিয়ে সংসদে নিয়ে যাবে। বাগেরহাট 2-এ আওয়ামী লীগ হঠাৎ করে শেখ হেলালের ছেলে শেখ তন্ময়কে সামনে এনে যেমন লাখো তরুণীদের মন জয় করে নিয়েছিল, সিবগাতুল্লাহ সিবগা হতে পারে তার চেয়েও বড় চমক। দেখেন, রাজনীতিতে অনেক কিছুই পরিবর্তনশীল। শুধু সাংগঠনিক শক্তি দিয়ে কিংবা দলের জনপ্রিয়তা দিয়ে সব সময় ভোটের রাজনীতি হয় না। জামাত সাতক্ষীরায় বা সাতকানিয়ায় একজন কলার গাছকে দাঁড় করায় দিলেও সে সেখানে বিপুল ভোটে জয়ী হবে, কারণ সেখানে জামাত ছাড়া মানুষ কিছুই বোঝে না, সুইং ভোটার খুবই কম। কিন্তু ঢাকার ব্যাপারটা না একেবারেই ভিন্ন। এখানে নির্দিষ্ট কোনো দলের সমর্থক খুবই কম। সুতরাং ঢাকার রাজনীতিতে প্রার্থীর ইমেজ একটা বড় ফ্যাক্টর। তো জামাত যদি সেই কৌশলটা নিতে পারে, তাহলে ঢাকার 20টি আসনের অন্তত 10টি আসনে জিতে আসা আহামরি কঠিন কিছু হবে না। বিএনপির প্রার্থীকে হারানো তেমন কোনো ব্যাপারই হবে না। জামাত 10টি আসনে বেছে বেছে তরুণ, সাবেক কিংবা বর্তমান শিবিরের নেতাদের প্রার্থী করলে এখন ঢাকায় তাদের ভোটের রাজনীতিতে যে নাজুক অবস্থা তা কাটিয়ে ওঠা সম্ভব। সাদিক কায়েম, মির্জা গালিব কিংবা সিবগাতুল্লাহ সিবগারা হতে পারেন জামাতের আগামী ইলেকশনের ট্রাম্প কার্ড। জামাত এই কৌশল যে নেয়নি তা নয়, জামাত কুষ্টিয়ায় প্রার্থী পরিবর্তন করেছে এসব ব্যাপার মাথায় রেখেই। আমির হামজাকে সেখানে এজন্যই প্রার্থী করা হয়েছে, কারণ ওই অঞ্চলের ভোটের রাজনীতির হিসাব নিকাশ গতিপথ তিনি পাল্টে দিতে পারবেন, এবং হচ্ছেও তাই। হামজা ওই আসনে বিএনপির প্রার্থীর জন্য এখন বড় মাথা ব্যথা। শোনা যাচ্ছে বিপুল ভোটে উইন হওয়ার চান্স আছে হামজার। দর্শক, আপনার কি মনে হয় ঢাকায় ভোটের রাজনীতিতে বিএনপিকে হারাতে জামাতের সাদিক, গালিব, সিবগাদের প্রার্থী করা উচিত নাকি উচিত নয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।